নমস্কার। আপনারা জানেন গত ২৯শে জুন ঐকতানের পক্ষ থেকে ফ্রি ইংলিশ লার্নিং কোচিং শুরু করা হয়েছিল। এখনো পর্যন্ত ২১ জন ছাত্রছাত্রী এই সুবিধা নিচ্ছে। আমরা চাই আরও যেন স্টুডেন্টস আমাদের ঐকতানের কোচিং সেন্টারে যুক্ত হতে পারে, তাই এখনও অ্যাডমিশন প্রসেস ওপেন করে রাখা হয়েছে। আমরা চেয়েছি যে আমাদের গ্রাম বাংলার ছেলে মেয়েদের মধ্যে ইংরেজি শেখার ইচ্ছেটা যেন একটু বৃদ্ধি পায়। ইংরেজি নিয়ে একটা বিরাট যে ভয়, তারা যেন সেটা কাটিয়ে উঠতে পারে। আমাদের উদ্দেশ্য একটাই, গ্রামের ছেলেরা যেন ইংরেজিতে পড়তে লিখতে এমনকি স্বতঃস্ফূর্তভাবে বলতেও পারে। এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা একটা রোডম্যাপ তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে মেজার করে তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী ছাত্র বা ছাত্রীটিকে প্রপার গাইডলাইন্স প্রোভাইড করা সম্ভব হয়ে ওঠে। তাদের ইংরেজির প্রতি যে দুর্বলতা, তাতে যেন ধীরে ধীরে সেটা নির্মূল হয়ে যায়। এটা কিন্তু একদিন কি দুদিনের প্রসেস নয়, এটা একটা দীর্ঘমেয়াদী অনুশীলন পদ্ধতি, যেখানে কোনো ছাত্র বা ছাত্রীকে প্রথম থেকে শেষ পর্যন্ত মোটিভেট করে পড়ানোটা একটা বিরাট চ্যালেঞ্জিং ব্যাপার। আমরা সবাই বুঝি যে আমাদের গ্রাম বাংলার স্টুডেন্টদের মধ্যে ইংরেজি শেখার প্রতি একটা অনীহা কাজ করে, আর অনীহা থেকেই ইংরেজির প্রতি একটা ভয়ের পরিস্থিতির সৃষ্টি হয়। আর এক ক্লাস থেকে আরেক ক্লাসে একটা স্টুডেন্ট যত উঠতে থাকে, তত তার ইংরেজির প্রতি ভয়ের কালো মেঘ আরও ঘনভাবে জমতে থাকে। দিনের পর দিন এটা হতে হতে স্টুডেন্টদের ডিমোটিভেট হয়ে পড়ার যে প্রবণতা, সেটা বাড়তেই থাকে। এই সমস্ত বিষয়গুলি এবং পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের কিভাবে পুনরায় আগ্রহী করে তোলা যায়, সে বিষয় নিয়ে আমরা সর্বদাই সচেষ্ট হয়ে কাজ করে চলেছি। আমরা কোচিং সেন্টারে পড়ানো শুরু করার পূর্বে সরকারি এবং বেসরকারি এই দুই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টদের মনিটর করে দেখেছি যে সরকারি স্কুলের ছেলেমেয়েরা যেমন ইংরেজিতে সঠিক উচ্চারণ করে রিডিং পড়তে পারে না, তেমনি বেসরকারি স্কুলের ছেলেমেয়েরা ইংরেজিটা পড়তে পারলেও তারা বাংলা পড়তেও লিখতে পারে না। এই না পারার কারণে ইংরেজির সঠিক ইমপ্লিমেন্টেশন কিভাবে করবে সেটা কিন্তু এখনো বুঝে উঠতে পারছে না তারা। বিশেষ করে এই সমস্যাটা আমাদের গ্রাম বাংলার ছাত্রছাত্রীদের মধ্যে প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। তারা না বাংলায় না ইংরেজিতে দক্ষ হতে পারছে। এটা কিন্তু একটা বা দুটো কারণের জন্য হচ্ছে না, এর পেছনে অনেকগুলো ফ্যাক্টরস একসাথে কাজ করছে। স্কুল এডুকেশন সিস্টেমকে যদি দুটি ক্যাটাগরিতে ভাগ করি, একদিকে পাবো সরকারি স্কুলগুলিকে, যেগুলো বেশিরভাগই বাংলা মিডিয়াম, আর অপরদিকে পাবো প্রাইভেট স্কুলগুলিকে, যেগুলি বেশিরভাগই ইংরেজিকে প্রাধান্য দেয়। সরকারি স্কুলের কথা হয়তো আমাকে নতুন করে বিশেষ কিছু বলার প্রয়োজন নেই। আপনারা কম বেশি সবাই জানেন বর্তমানে সরকারি স্কুলের প্রাথমিক লেভেল থেকে হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্কুল ব্যবস্থাপনাটা কীরকমভাবে সম্পূর্ণ কলাপসড হয়ে গেছে। নতুন এডুকেশন পলিসি অনুযায়ী স্কুল শিক্ষা ব্যবস্থাপনায় সেমিস্টার নিয়ে আসা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। গত কয়েক বছরে হাজার হাজার স্কুলকে বন্ধ করে দিয়েছে। অযোগ্য ব্যক্তিরা নর্দমার নোংরা জলের মতো ঢুকে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায়। মনে করুন পুরো শিক্ষা ব্যবস্থা একটা চলন্ত বাস, আর বাসটিকে যদি কোনো বাঁদরকে চালাতে দেওয়া হয় তবে কি হবে? 100% নিশ্চিন্তে থাকুন যে বাসটি কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খাবেই। এই সকল প্রকার কারণগুলির জন্য মানুষের সরকারি স্কুলের প্রতি বিশ্বাস হারিয়ে গিয়েছে, আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়েছে প্রাইভেট স্কুলগুলি। কোনো ফ্যামিলির যদি সামান্যতম আর্থিক সচ্ছলতা থাকে, তবে সেই বাবা মা কখনোই চাইবেন না যে তার সন্তান ওই সরকারি স্কুলে ভর্তি হোক। কারণ নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা হয়ে পড়লেও বাবা মা সমস্ত রকমের ঝুঁকি নিয়ে নেন তার সন্তানকে প্রাইভেট স্কুলে ভর্তি করার জন্য। এই পরিস্থিতি যদি আরও কয়েক বছর চলতে থাকে, সরকারি স্কুলগুলিতে স্টুডেন্ট সংখ্যা আরও তলানিতে পৌঁছে যাবে। এর ফলে সরকারি স্কুলগুলিকে বন্ধ করে দেওয়ার আরেকটা অজুহাত পেয়ে যাবে। সেই জায়গায় প্রমোট করা হবে প্রাইভেটাইজেশনকে। চলুন একটা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাই যে প্রাইভেটাইজেশন বা মার্কেট মনোপলি সিস্টেম কিভাবে মানুষের জীবনে দুর্গতি নিয়ে আসছে। বেশ কয়েকদিন আগে জিও এবং এয়ারটেল মোবাইল রিচার্জ কোম্পানি দাম দ্বিগুণ করে দিয়েছে। তা নিয়ে চারদিকে একটা শোরগোল পড়ে গিয়েছে। আমরা সবাই সস্তাতে ইন্টারনেট ব্যবহার করতে করতে এমন একটা জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়েছি যেন ইন্টারনেট নিত্যদিনের একটা অপরিহার্য বস্তু হয়ে গেছে আমাদের কাছে। তাই হঠাৎ এই প্রাইস বৃদ্ধি সবাইকে হতবাক করে দিয়েছে। কয়েক বছর পূর্বে ফ্রি ও সস্তা নেট দিয়ে বেশ কয়েকটা কোম্পানি নিজেদের মার্কেটে আধিপত্য জমিয়ে নিয়েছে, অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের নির্মূল করে দিয়েছে। এখন চাইলেও আপনি জিও এয়ারটেল ছেড়ে বিএসএনএল ব্যবহার করতে পারবেন না, কারণ ওদের মতো চটজলদি সার্ভিস বিএসএনএল দিতে পারবে না।
আপনাকে বাধ্য হয়ে বেশি দামে নেট রিচার্জ করাতেই হবে। আমি এটাই বোঝাতে চাইছি যে সরকারি স্কুলের জায়গায় যদি প্রাইভেট স্কুলগুলি আধিপত্য এরকমভাবে বিস্তার করে ফেলে, তবে এরা একদিন না একদিন আকাশ ছোঁয়া পড়ার ফিস বৃদ্ধি করে দেবেই। আর এটাই স্বাভাবিক, এটা অনেক মানুষের সাধ্যের বাইরে বেরিয়ে যাবে। তখন কি হবে? তখন তো আপনি আপনার সন্তানদের আর ওই সরকারি স্কুলে ফিরিয়ে আনতে পারবেন না, কারণ ছাত্রছাত্রী না থাকার অজুহাত দেখিয়ে ততদিনে সরকারি স্কুলগুলিকেও বন্ধ করে দেবে। তা এখন থেকে সচেতন হন। স্কুলগুলো এখনও পুরনো পদ্ধতিতেই শিক্ষাদান করে থাকে। বিশেষ করে প্রাইমারি আর আপার প্রাইমারি লেভেলের বাচ্চা ছেলে মেয়েদের হাতে হাত ধরে শেখানোর প্রয়োজন। প্রত্যেকটা বাচ্চাকে ইন্ডিভিজুয়ালি মনিটর করা প্রয়োজন, কারণ প্রত্যেক বাচ্চার মাইন্ডসেট এক হয় না। কেউ দ্রুত বুঝতে পারে, কেউ হয়তো একটু বেশি অন্যমনস্ক, একটু চঞ্চল প্রকৃতির। তাই প্রত্যেককে বোঝানোর ও শেখানোর ধরনটাও ভিন্ন ভিন্ন হওয়া প্রয়োজন। কিন্তু বাস্তবে কি স্কুলগুলিতে সেভাবে পঠন পাঠন হয়? তাই সমস্ত সমস্যা কিন্তু এখান থেকেই শুরু হয়ে যায়। এবার আসি একটু প্রাইভেট স্কুলগুলির কথায়। এখন আমাদের গ্রাম বাংলাতে অধিকাংশ অভিভাবকরা ভাবছেন যেভাবেই হোক ছেলে বা মেয়েকে কোনো প্রকারে প্রাইভেট স্কুলে পাঠাতে পারলেই হলো, তার মানুষ অবশ্যই হয়ে যাবে। আর্থিক সচ্ছলতা অথবা ভালো গাইডেন্স থাকুক আর নাই থাকুক, ওদের ছেলেদের প্রাইভেট স্কুলে পড়াচ্ছে, তো আমারটা পড়বে না কেন? এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যে পড়ে অনেক মানুষ জাতা কলমে পেশা যাচ্ছে। মোটামুটি প্রত্যেক স্টুডেন্টকেই বেশ ভালো ভালো নাম্বার দেওয়া হয়ে থাকে প্রাইভেট স্কুলগুলো থেকে। তা দেখে অভিভাবকরা দারুণ খুশি হয়ে যান। এখন অভিভাবকদের কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা এত খরচা করে ছেলে বা মেয়েটাকে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে পড়াচ্ছেন, বছরের শেষে ঝুড়ি ঝুড়ি নাম্বারও পেয়ে যাচ্ছে, কিন্তু আপনার সন্তানকে আপনি সঠিকভাবে মনিটর করছেন তো? অর্থাৎ আপনার সন্তান কোনো একটা বিষয়ে বেশি নাম্বার পেলেও সেই বিষয়টির উপর তার দক্ষতা রয়েছে কিনা সেটা ভালোভাবে যাচাই করছেন তো? সঠিক গাইডেন্স করার, ভালো মন্দের বিচার করার দায়িত্ব সব কিন্তু বাবা মার উপরেই বর্তায়। তা না হলে আপনিও ওই বেসরকারি স্কুলের ব্যবসায়িক বুদ্ধির গোলক ধাঁধায় বছরের পর বছর ধরে অনবরত ঘুরপাক খেতেই থাকবেন। আমাদের এডুকেশন সিস্টেমের সাথে এমন একটা ফ্যাক্টর ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে, যেটার কথা না আলোচনা করলেই নয়। সেটা হলো টিউশন কালচার ইন ইন্ডিয়া। প্রায় প্রত্যেক স্টুডেন্টই এক বা একাধিক টিউশন নিয়ে থাকে। সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের যা অবস্থা তা না হয় ছেড়ে দিলাম, কিন্তু আপনি এত হাজার হাজার টাকা ইনভেস্ট করে সন্তানকে বেসরকারি স্কুলে পড়াচ্ছেন, তাহলে সাথে আবার এক বা একাধিক টিউশনের প্রয়োজন পড়লো কেন? তাহলে কি বেসরকারি স্কুলগুলিতেও পঠন পাঠনের অনেক খামতি রয়ে যাচ্ছে? নাকি বেসরকারি স্কুলগুলো মনে করছে তাদের দায়িত্ব কেবলমাত্র ছাত্রদের কি কি বিষয়ে পড়তে হবে, কতটা পড়তে হবে সেটা ঠিক করে দেওয়া, আর পরীক্ষা কন্ডাক্ট করে তাদের ঝুড়ি ঝুড়ি নাম্বার দিয়ে ছাত্রছাত্রীদের অভিভাবকদের মন খুশি রাখা, ব্যাস এই পর্যন্তই? তারপর দায়িত্ব কি শেষ? ছাত্রছাত্রীদের শেখানোর দায়িত্ব তাদের পঠন পাঠনে মনোযোগ বৃদ্ধি করা, তাদের সঠিক মূল্যায়ন করা। এই দায়িত্বগুলো বেসরকারি স্কুলগুলো কবে নেবেন? নাকি তাদের সংবিধানে এই ধরনের কোনো মৌলিক দায়িত্বের কথা উল্লেখ নেই? শহরে দেখা যায় অভিভাবকরা অপেক্ষাকৃত সচেতনশীল, টিউশনে কি পড়াচ্ছে, কোনটা হচ্ছে না হচ্ছে এ বিষয়ে খোঁজখবর রাখেন। টিউশন টিচারকে যাচাই করে দেখেন যে তার ছেলে বা মেয়েটিকে সেই টিউশন টিচার পড়াতে ক্যাপাবেল কিনা। কিন্তু আমাদের গ্রাম বাংলার চিত্রটা ঠিক পুরোটাই উল্টো। এখানে অভিভাবকরা সন্তানকে টিউশনে দেওয়ার পর সমস্ত দায়িত্ব শেষ বলে মনে করেন, আর অভিভাবকদের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে কেউ কেউ টিউশনগুলিকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে। আপনারা দেখে থাকবেন এক একটা ব্যাচে 40 থেকে 50 জন স্টুডেন্টকে একসাথে পাঠ্যদান করা হচ্ছে। প্রধানত টিউশনের কাজই হচ্ছে যে স্কুলের যে বিষয়গুলিতে ছাত্রছাত্রীর দুর্বলতা রয়ে যাচ্ছে সেই বিষয়গুলিকে আইডেন্টিফাই করে তাদের সমস্যাগুলি সমাধান করা। প্রত্যেক স্টুডেন্টেরই শেখার ক্ষমতা এবং বোঝার ক্ষমতা ভিন্ন ভিন্ন। তাহলে এই একসাথে 40-50 জন স্টুডেন্টকে কিভাবে 1 থেকে 2 ঘন্টার মধ্যে মূল্যায়ন করা সম্ভব হচ্ছে? কিন্তু সবচাইতে হাস্যকর ব্যাপার এটা দেখছি যে এখন ক্লাস 9-10 ছেলেমেয়েরা ভালো করে ইংরেজিতে সঠিক উচ্চারণ করে পড়তে পারে না। এদের অর্থ বোঝা তো অনেক দূরের ব্যাপার। এমনকি 5-6 সিলেবাসের অঙ্ক, যেমন দশমিকের গুণভাগ, ভগ্নাংশের অঙ্ক, লসাগু গোসাগু, এই সাধারণ বিষয়গুলিতেও ক্লাস 9 বা 10 ছেলে মেয়েরা সেরকম ভাবে করতে পারছে না। তবে তারা কি করে নিজেদের সিলেবাসটা পড়ে বুঝে উঠতে পারবে? অথচ একটা জিনিস লক্ষ্য করুন, প্রত্যেক শিক্ষার্থীর বাড়ির লোক সেই ছোটবেলা থেকে তাদের টিউশনের পেছনে খরচা করে আসছে। এই 9-10 বছরেও যদি সেই ছাত্র বা ছাত্রী
সামান্য রিডিং পড়তে না পারে, তাহলে বোঝাই যাচ্ছে আমাদের টিউশন ব্যবস্থা কি সুন্দরভাবে শিক্ষা ব্যবস্থাকে এবং শিক্ষার্থীদের যে মানসিক বুদ্ধিমত্তাকে দিন দিন পঙ্গু করে দিয়ে যাচ্ছে। আপনি হয়তো এটাও দেখে থাকবেন যে টিউশনগুলিতে সেই পুরনো নোটস লেখার সিস্টেম এখনো চলে আসছে। দেখুন, এখনকার মতো বইপত্রের এত অ্যাভেলেবিলিটি ছিল না আগে, সবার বই কেনার সামর্থ্য থাকতো না। এই কারণে শিক্ষক মহাশয়রা নিজেদের উদ্যোগেও বই কিনে আনতেন অথবা বই লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে আসতেন। ছাত্রছাত্রীদের নোটস লিখে দিতেন যাতে তাদের ওই বইয়ের চাহিদাটা পূরণ হয়ে যায়। কিন্তু বর্তমানে সরকারি স্কুলে বিনা পয়সায় বই দিই, এছাড়া অনেক গাইড বুকস কিনে থাকে প্রায় প্রত্যেকেই। তাই বইপত্র এখন খুব সহজলভ্য হয়ে গেছে। তাহলে টিউশন গিয়ে আলাদাভাবে নোট লেখার প্রয়োজনীয়তাটা কি, এটা ভেবে দেখার বিষয়। কিন্তু ছাত্রছাত্রীরা বুকসের মধ্যে মেন্স কন্টেন্টটা না পড়ে তার নোটস মুখস্থ করে কোনো প্রকারে পড়ার কাজটা চালিয়ে যাচ্ছে। এতে শিক্ষার যে উদ্দেশ্য সেটাই ব্যর্থ হচ্ছে। পাস ফেল তো এমনিতেই তুলে দেওয়া হয়েছে, সুতরাং এত খরচা করে শুধু নোটস কপি করার জন্য টিউশনে পড়ার দরকারটা কি বাবু? গাইডস বুক মুখস্থ করে নিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের সরকারি স্কুল বোর্ডগুলি সাক্ষরতা হার বাড়ানোর জন্য কম্পিটিশনে নেমে পড়েছে। যারা পরীক্ষার খাতায় শুধুমাত্র নাম আর রোল লিখতে পারে কিন্তু প্রশ্নপত্রটাই পড়তে পারে না, এরকম ছাত্রছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 60 থেকে 70% নম্বর পেয়ে পাস করে যাচ্ছে। আর আপনি ভুলবশত এসব ঘটনার বিরুদ্ধে যদি প্রশ্ন তোলেন, তাহলে আপনাকে রাষ্ট্রদ্রোহী খেতাব পেতে বেশি দেরি হবে না। কারণ কি, আপনি চান না দেশের সাক্ষরতার হার বাড়ুক? সিবিএসই আইএসসি বোর্ডের ছেলেমেয়েদের মতো বেশি বেশি করে সরকারি স্কুলের ছেলেমেয়েরাও নাম্বার পাক, এটা আপনি চান না। তাই আপনি দেশদ্রোহী। আপনারা হয়তো সবাই শুনেছেন, দীর্ঘ কয়েক বছর মামলা চলার পর এবছর অনেক অযোগ্য শিক্ষককে বাতিল করা হয়েছে। এরকমভাবে যদি অযোগ্য প্রার্থীরা, মানে পরীক্ষার হলে প্রশ্নপত্র পড়তে না পারা ছাত্রছাত্রীরা ভবিষ্যতে যদি প্রভাবশালী রাজনৈতিক নেতার হাত ধরে অথবা বিরাট অঙ্কের টাকা ঘুষ দিয়ে শিক্ষকতা করার সুযোগ পেয়ে যান বা এভাবেই পেতে থাকে, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন শিক্ষা ব্যবস্থার মান মর্যাদা কোথায় কোন পর্যায়ে নেমে আসবে। বর্তমানে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে বিশেষ করে গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থার উপর এক অন্ধকারাচ্ছন্ন যুগ শুরু হয়ে গিয়েছে। এখন এই মুহূর্তে থেকে যদি সবাই মিলিতভাবে একটা সিস্টেমের মধ্যে পরিবর্তন না নিয়ে আসতে পারি, তাহলে ভবিষ্যতে গ্রামাঞ্চলে ছেলে মেয়েদের কিন্তু বড় রকম খোসারত দিতে হবে। সুতরাং অভিভাবকদের আরো সচেতন হতে হবে। শিক্ষক মহাশয়দের সেই বস্তাপুচো পুরনো সিস্টেমে পড়ানোর পদ্ধতি আর সিলেবাস শেষ করার যে কম্পিটিটিভ মানসিকতা, সেখান থেকে বাইরে বার হয়ে আসতে হবে তাদের। পুঁথিগত শিক্ষার বাইরেও প্র্যাকটিক্যাল নলেজের উপর গুরুত্ব দিতে হবে। প্রয়োজন পড়লে টেকনোলজির সহায়তা নিতে হবে, যার ফলে শিক্ষা প্রদানে সহজতা এবং দ্রুততা আসবে। আমরা ভারতীয়রা শিক্ষার্থীদের শিখতে না পারার ব্যর্থতাকে শিক্ষার্থীর ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে বিবেচনা করে থাকি। আদতে কিন্তু তা সত্য নয়। একটা সিস্টেমের মধ্যে কেউ কেউ ব্যতিক্রম থাকতেই পারে, তা বলে হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে যখন একই রকম ব্যর্থতার লক্ষণ দেখা যায়, তখন সেটাকে অবশ্যই একটা সিস্টেমের ব্যর্থতা হিসেবে বিবেচনা করা উচিত। সুতরাং এরকম অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে ছাত্র, শিক্ষক, অভিভাবক নির্বিশেষে প্রত্যেকের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন আবশ্যিক। তা না হলে এরকম ভাবেই অন্ধকারের অতল সমুদ্রে তলিয়ে যেতে যেতে নিজেরা একদিন অস্তিত্বহীন হয়ে পড়ব। ধন্যবাদ।